দেশদ্রোহিতার অভিযোগ উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এবং ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বিভিন্ন জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করে কথা বলেন এটা তো নজিরবিহীন, এটা উনি দীর্ঘদিন ধরে করে আসছেন। সম্প্রতি ওয়াই চ্যানেলে তিনি বসে যেভাবে থ্রেট করলেন, কাকে না ভারতবর্ষকে থ্রেট করছেন। তিনি বলছেন এমন একজনের নাম তিনি বলবেন যেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশ উত্তাল হলে ভারতবর্ষের কি বা যায় আসে? কিন্তু তিনি কাকে থ্রেট করছেন, ভারতবর্ষকে? বা কি বোঝাতে চাইছেন? এই নিয়ে ইতিমধ্যে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন সোনালী ঘোষ। সোনালী, তার এই বক্তব্যের আগেও তিনি একটা কমিউনিটির কথা বলেছিলেন যে 1 সেকেন্ডে বলে দিলে কি হবে। আবারও সম্প্রতি তিনি এই ধরনের মন্তব্য করছেন যেখানে বাংলাদেশ নাকি উত্তাল হয়ে যাবে তিনি নাম প্রকাশ করলেন। তিনি বলুন আমরা চাই। তিনি কত বড় দেশপ্রেমিক আমরা চাই। তিনি বলুন, দেখি ভারতবর্ষের কোন লোকটা বাংলাদেশের ক্ষতি চায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি তো এখন মনে আছে কিনা যাই না, বলে দেওয়া তো স্বাভাবিক। উনি তো ভালো করে মা সরস্বতীর মন্ত্রটা উচ্চারণ। তিনি বলুন এটা আমরা চাই, আমরা প্রত্যেকটা সনাতনী ভারতবাসী আমরা এটা চাই। তিনি এটা বলুন। আমি কোনো ধর্মকে অশ্রদ্ধা করি না। আমার বাড়িতে স্বয়ং জগন্নাথ প্রতিষ্ঠিত আছে। আমার বাড়িতে গতকালও লোকনাথ বাবার পুজো হয়ে, তিনি বলুন আমি এটা চাই। কিন্তু তিনি কোন ধর্মকে সিকিউর করতে চাইছেন? আমার কাছে অনেক প্রস্তুত দিনে আসে, তারা বলুন না বলছেন নাকি যারা যে মমতাকে হেরে যাওয়াতে কোনো একটা সম্প্রদায় মানুষ খুব খেপে গেছে। তখন আমি বললাম কারা খেপে গেছে? আমরা তো জানি, আমার বাড়িতে আমরা তো রক্ত মাংসে করা মানুষ, সমাবেশ নিয়ে করা মানুষ। আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে আমাদের আগে এমপি ছিলেন, সে বললেন যে সোনালী অমুক লোকটাকে তুমি ছিল খুব ভালো করে চিনিস, বলে তার সঙ্গে ওটার কিছু। আমি আস্তে আস্তে তিনি তো মাংস ভাত খেলেও বলে কি ভালো খেলাম বল সোনালী, আমি শুধু কিরম মেখেছি। আমি বললাম আমি বলতে যাচ্ছি যে তুমি মাংস ভাত খেয়েছো। গিরি কিন্তু খুব মিথ্যেবাদী, খুব সন্দেহপ্রবণ। তখন আমি বললাম তুমি তো মাংস ভাত খেয়েছে সেটা বলা যাবে। আবার চাই তো দিদি কত বড় দেশপ্রেমিক, দিদি প্রমাণ করুন। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু বাংলাদেশে আমার পূর্বজন্ম। দিদি তো বীরভূমের কুসুম্বাতে দিদির জন্ম হয়েছে। আর জন্মের সময় নাকি খুব বৃষ্টি হচ্ছিল, মাসিমের হাতের ঘর থেকে 3 দিন বিরতি। তারপরে যেদিন বেরিয়েছিলেন সেদিন নাকি তিনি চোখ মেলেছেন আর সূর্যের উঠেছেন আর কি। আমাকে বলতেন আমরা তো সবাই ওনাকে অগ্নিকন্যা বলি। আমাকে উনি বলেছিলেন তোরা আমাকে অগ্নিকন্যা বলিস কেন? তখন আমি বললাম যে যেমন ক্ষুদিরাম বোসকেও অগ্নি শিশু বলা হয়, তেমনি তুমি তো জন্ম থেকেই অগ্নিকন্যা। আমার তো সূর্যকন্যা। আমি জন্মেছিলাম যখন 3 দিন তো মাসিমা আতর ভাত খেয়ে বেরোতে পারে। তারপর আমি যখন চোখ মেলে পড়িয়েছি তখন সূর্য তো উঠেছে। আমাকে সূর্য, আমরা কোনোদিনই আমাকে সূর্যকন্যা বলি। রওশনারা বলে একজন মেয়ে ছিলেন কুচবিহার, সবার সঙ্গে রওশনা, তখন আমরা রওশনারা তার নাম। আমরা গেছি কুচবিহারের জনসংযোগ দপ্তর, রওশনারা এসছে না। দিদিকে দেখে তো দিদিকে জড়িয়ে দিচ্ছে, দিদিকেও জড়িয়ে দিচ্ছে। মানে ও কিন্তু রওশনারা আমি বললাম রওশনারা দিদিকে তোমরা কি বলো? আমরা তো বলি যাদবপুরের আর আমি কারণ সবার থেকে তো সবাইকে শিখতে হয়, শেখার কোনো বয়স। আমি বললাম আচ্ছা আমি জানি, আমরা তো আজকে তিনি বলছেন আমি সূর্যকন্যা। ওনাকে তো কেউ সূর্যকন্যা বলে আর বলার কোনোদিন সুযোগ পাবে কি জানি, কারণ আজকে এই বহিষ্কৃত পদত্যাগ করেনি, ওনাকে রাজ্যপাল সরিয়ে দিয়েছিলাম। মেয়রও ইতিমধ্যে কিন্তু পদত্যাগ করেছেন, মানে ববি হাকিম। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে একদিকে মেয়রের পদত্যাগ, অন্যদিকে এইভাবে তৃণমূলটা ডিভাইড হয়ে গেল, ভেঙে গেল। একটা ঋতব্রত তৃণমূল, একটা মমতা তৃণমূল এসে দাঁড়িয়েছে। মানে কি বলবে এইরকম একটা পরিস্থিতি? ঋতব্রত তো বিলংস টু দি, মানে কি বলবো, সিপিআইএম। হ্যাঁ, ঋতব্রতর হাতে তৃণমূল চলে যাওয়াটা কিন্তু খুব খারাপ। ঋতব্রত হয়তো এর বিরুদ্ধে আমাকে মানহানির মামলাও করতে পারে, করুন, আমার কোনো আপত্তি নেই। আমার তাছাড়া পয়সা নিয়ে আমি মানহানির মামলা লড়ব।
আমি নড়বই না, আমি কেসটা বলবো, তোমরা যা পারো করো, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাও, আমাকে ধরো, যা পারো করো। ঋতুব্রতর কাছে তৃণমূলটা চলে গেল। তৃণমূলের মানে তৈরি হয়েছিল, তৃণমূলের মূল্যবোধ ছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য। কেশপুর, চমকাইতলা, গড়বেতা, আরামবাগ, সব গোঘাট। কিন্তু আজকে ঋতুব্রতরা তৃণমূল চলে গেল, এটা আর ভাবতে পারছি না। কিন্তু ঋতব্রতর সাথে যে আরো যে প্রায় 58 জন এমএলএ সমর্থন দিল, তারা তো সবাই, তাদের বেসটাই তো তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, তারা তো সিপিএম থেকে আসা নয়। আসলে না। তাহলে কি করে ঋতব্রতকে মেনে নিল? তারাই বা মেনে নিল কেন? এখানে কোন জায়গাটা কনফ্লিক্ট হলো? মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে পারছে না কেন? শুধুমাত্র অভিষেকের জন্য, মানে ভাইপোর জন্য? দেখো, মানুষ তো মমতাদিকে মানতে পারেনি বলে মমতাদিকে এবার ভোটে হেরে যেতে হচ্ছে। মমতাদি নিজেকে ঠিক সেই জায়গাতে নিয়ে যেতে পারছে। আমিও অনেকবার হেরেছি, অনেকবার। মানে আমি 96 সালে জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলাম বেহালাতে, আমি হেরে গেছি 5700 ভোটে। তখন আমার বিধানসভায় যাওয়ার সুযোগই হয়, আমার বিরুদ্ধে কুমকুম চক্রবর্তী জিতেছে। কুমকুম চক্রবর্তীকে আমি পেলাম, আমি যখন ডেপুটি স্পিকার ছিলাম। এই কুমকুম দিয়ে আবার জিতে বেহালা করে এমএলএ হয়ে এসেছে। কুমকুমদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। কুমকুম দিয়ে বললো আমাকে, মালি আমি তোমাকে ম্যাডাম ট্যাডাম করতে হবে না, দিই তুই যা বলবে তাতেই হয়ে আছে। নমস্কার। কুমকুম বলছে, না তুমি এখন ডেপুটি স্পিকার, তুমি কেন আমাকে নমস্কার করছো? আমি অনুরাধা প্রতিটুম্বকে নমস্কার করছি। অনুরাধা প্রতিটুম্ব তখন বলছেন যে বলে তুমি নমস্কার করছো কেন, তুমি তো ডেপুটি স্পিকার। অনুরাধি তোমার জন্যই আমি মেনে গেছি। অনুরাধি তো বিলম্ব, মানে সেই সময় মগরাহাটটা কোথাকার মথুরাপুরের বোধহয় মেরেছে, জানি না। উনি সাতগাছিয়ে দাঁড়িয়েছে, বুল বলে একটা সাতগাছি একটা মানে জায়গা আছে। যখন বুলটা ঢুকছে তখন আমার স্বামী তো একটু নার্ভাস হয়ে যাচ্ছে, বলছে আপনি কি সোনালির হাজবেন্ড? তো আমার হাজবেন্ড বললেন হ্যাঁ, সোনালি জিতে গেছে, এত ভোটে সোনালি জিতে। তখন আমার স্বামী চিন্তা করলেন, আপনি কি অনুরাধা প্রতিদ্বন্দ্বী? বললেন হ্যাঁ। আপনি কি অনুরাধা প্রতিদ্বন্দ্বী? উনি বললেন হ্যাঁ। সিপিএম খুব ক্যালকুলেটিভ। সিপিএম বুঝতে পারে কোন জায়গাটা ওরা লিড করবে আর কোন জায়গাটায় সিপিএম লিড করবে, মানে তৃণমূল লিড করবে। আমি ওনাদের দিকে পায়ে হাত দিলাম। অনুরাধা প্রতিদ্বন্দ্বীর স্বামী হচ্ছেন সমীর প্রতিদ্বন্দ্বী, যিনি কিছু দিন আগে মারা গেছে। দিদিকে আমি বললাম, দিদি তুমি কেন এসছো? বললো মমতাদির সঙ্গে দেখা। মমতাদি বলছে না, দিদির সঙ্গে দেখা। দিদি তখন চিফ মিনিস্টার, দিদি জিজ্ঞেস করুন, দিদিকে জিজ্ঞেস করুন, দিদি অনুরাধা প্রতিদ্বন্দ্বী আমি তো সমীর প্রতিদ্বন্দ্বী। দিদি বললেন হ্যাঁ। সমীর প্রতিদ্বন্দ্বী যখন দিদির সঙ্গে দেখা করতে গেল, দিদি বললেন আপনাকে আমার দিতে পারতে। তখন রাজি হচ্ছে না। তখন দিদি বলেন আপনি তো কোন ছাড়, সমীর মিত্র সরম আমার কোথায় করছে। ভাবুন, আমি তোমাকে দুটো জেলা পরিষদ দিয়েছি, মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা। ছাড় বলে দিল। মারা গেলেন, আমার হাজবেন্ড পলিটিক্যাল, আমার হাজবেন্ড বলে তুমি এখনো ঘুমাচ্ছ? ঘুমিয়েছি তো, আর তো অপরাধ করি, ঘুমানোটা তো অপরাধ না। সমীর কাছকে আমার কাছে আমাদের ছেলে চলে কে সমীরটা, আমার বড় বন্ধু, মানে নন্দায়ের নাম সমীর। সমীরটা মানে বললো না দিদির বল, আমার খুব খারাপ লেগেছে। আমি দেখেছি সিঙ্গুর আন্দোলন নিয়ে যখন মমতাদি ধর্ণা দিয়েছিল, তখন সমীরটাকে নিয়ে দিদি রাজভবনে যাচ্ছেন কথা বলতে। সবারই তো ইচ্ছা করে রাজভবনে। কল্যাণদা বোঝা ইচ্ছা, কল্যাণদা মঞ্চ থেকে বসে খুব অমৃত বই করছে। তখন ওই দিদিকে মোবাইল ফোন করে দিদি কল্যাণদা কিন্তু খুব চিৎকার করছে। দিদি বললো সুমিতা আপনি নেমে যান বাড়ি থেকে। কল্যাণ সুমিতা নিঃশব্দে নেমে এলেন। তো সিঙ্গুর আমি মেন করেছিলাম, দিদি নাম কিনেছিলাম। দিদির ভাগ্যটা ভালো, কেউ কেউ আন্দোলন করে দিদি নাম কেনে। সিঙ্গুরে যখন দিদি মানে গেলেন, সেদিন আমি যাই, প্রথম দিনটা আমি যাই। আমাকে একজন সভাপতি তিনি বললেন, দিদি কালকে কি বাংলা বল? কেন বাংলা বল? তুমি দেখি কিছুই জানো। তখন আমি বললাম কি বলছো তুমি বুঝার? মমতাদি তো সিঙ্গুরে পৌঁছে গেছে, চেক বিলি হচ্ছে, সেগুলো উনি আটকাচ্ছে। তখন আমার গাড়ি দেবাশিস দেবুদা বলে এখানে একজন জাতীয় তৃণমূল কংগ্রেসের টিকিটে 2006-তে লড়েছে। আমার হাজবেন্ড এসে বললেন সরি দেবুদা গাড়ি এসে হচ্ছে। তখন আমি বাড়িতে শাড়ি পরতে, তখন দেবুদাকে একটু বলো 1 মিনিট, শাড়ি পরতে তো একটা টাইম লাগে। আমি শাড়িটা পরে বেরোচ্ছি, দেবুদা সেবাদা করতে। তিনি দেখাতে যাচ্ছেন আব্দুল মান্নান সাহেবকে, এই
তিনি কত বড় জন্য দিন তার সঙ্গে চলে গেল। ভয় করে আমরা সবাই ইষ্টরাম লিখি, দিদিও দেখছি দুর্গারাম লিখছি। আমাকে দেখে দিদির যে সেই মুখে দিয়ে জ্বললো। আর আগের দিন আমার একটা ব্যাক পেন হচ্ছে, তখন আমি এমএলএ না এমএলএ হ্যাঁ তখন আমি এমএলএ। আমি বললাম আমার হাজব্যান্ডকে, তুমি একটু দিদিকে ফোন করো, বলো তোমার এখন ব্যাক পেন হচ্ছে, তোমার এখনো দিদির কাছে একটা ওষুধ আছে যেটা খেলে পেন কমে যাবে। তখন ও ফোন করে বললো দিদি আমি জানো সুরঞ্জির কোমরে খুব পেন হচ্ছে, লোকে একটা অ্যাঞ্জেলম খাইয়ে দেয়, অ্যাঞ্জেলম ঘুমের ওষুধ, এটা তো ঘুমের ওষুধ দিদি খাইয়ে দেয়। আর কে যাবে ওষুধ আনতে? তখন ও বললো আমার স্কুটার আছে আমি যাবো। তখন বললে যে তাহলে একটা বানালে ড্রটিন ডিএস। তখন আমি এমএলএ। আমি পরের দিন বিধানসভায় গেলাম, তখন স্পিকার আছে আপনার হাতে। বলছি স্যার আমার খুব ব্যাক পেন হচ্ছে। তখন বলছি ও তোকে মানে উল্টো দিক হবে, ও তোকে তোর বর খুব মেরেছে না? আমি স্যার আপনি ঠাট্টা করবেন, আমার বর তোমাকে মারিনি, আমাকে কালকে রাত্রে খুব সেবা করেছে। তুমি তাহলে কেক কাটি সেবা করার জন্য? আমি যে না স্যার কেকও কাটতে হবে না, ঠাট্টাও করতে হবে। কী করতে হবে? মানে তুই তোর যখন তুই তো এমএলএ, তোর তো মেডিকেল আনলিমিটেড, তুই চলে যাবি বেলভিউতে। বেলভিউ থেকে আমার ধরা পড়ে আমার কিডনিতে স্টোন আছে। আমি যখন পৌঁছালাম দিদির মুখে তো উজ্জ্বল। আমাকে বললেন কিরে মুটি তোর নাকি কালকে খুব কোমরে ব্যথা হচ্ছিল? আমি হ্যাঁ দিদি কোমর ব্যথা এখন আছে, আমি বেলভিউতে স্ক্যান করেছি, ধরা পড়েছে কিডনিতে স্টোন। পুলিশ সেটা শুনে তারপরে আমার বললো চল আমি এসপি সাহেব সঙ্গে দেখা করি। এসপি এখন সুপ্রতিম সরকার সিপি হচ্ছে। তো সুপ্রতিম সরকার তখন দিদিকে খুব উল্টো পাল্টা করছে। তখন আমি সুপ্রতিম সরকারের চুল ছুঁড়ে মারি। তখন আমার সবসময় বাথরুম পায়। আমি বললাম দিদি আমি একবার বাথরুম। দিদি তখন একজন মানুষ আমাদের ওই যে শশা কেটে তারপরে চা এনে দিচ্ছেন, তিনি হয়তো পুলিশের লোক আমি জানি। তিনি বললেন আমাকে, উনি বললেন দিদিকে, দিদি ওনাকে বললো যে ভাই একটু মেয়েরা বাথরুম যাবে তো, একটু বাথরুম আলাদা লাগবে। উনি বললেন হ্যাঁ ম্যাডাম। তারপরে আমি বাথরুমে গেলাম, বাথরুম থেকে বেরোচ্ছি দেখি এসপি কলেজ। এখন যে ডিজি সিদ্ধিনাথ গুপ্ত তিনি তখন এসপি ছিলেন। ওকে আস্তে আস্তে বলি ম্যাডাম আপনি কোথায়? নমস্কার সাহেব আমি তো শিমুড়ে। বলে শিমুড়ের এসপি আমাকে ফোন করছে, সোনালী বউ কেমন? আমি তখন বললাম মানে উনি বললেন, আমি তখন বললাম খুব ওয়েল বিহেভ মহিলা, ওয়েল বিহেভের কাঁথায় উনি আমাকে টুল ছুঁড়ে গেছেন। সাহেব আমার কাছে উনি মেয়ে চেয়েছে, আমাকে মারবে? আমি বলছি ম্যাডাম কী হয়েছে? আপনি তো কত চুল ছুঁড়ে মারা মেয়ে না। সাহেব দেখুন উনি আমার সামনে আমার নেত্রীকে ওই জন্য এখন বর্তমান মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী তিনি বললেন সুপ্রতিম সরকার সম্বন্ধে প্রাক্তন এমএলএ প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী বউকে জিজ্ঞেস করুন। আচ্ছা সোনালিদি, আমি এখানেই জিজ্ঞাসা করবো, এই যে মুকুল রায় সেই সময় ছেড়ে বিজেপিতে চলে এসেছিল, শুভেন্দু অধিকারী চলে এলো, একাধিকজন চলে এসছে, মানে এটা কি অভিষেকের জন্যই এই যে যারা পুরনো তারা চলে এলো? এবং যদি তারা নাই বা আসতো, যদি আজকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকতো, আপনার কি মনে হয় তাহলে কি এই ভাঙনটা তৃণমূল কংগ্রেসে হতো? তৃণমূল কংগ্রেসের ভাঙন অবশ্যম্ভাবী ছিল। তৃণমূল কংগ্রেস ভাঙবে যে তখন তো তৃণমূল কংগ্রেস হয়নি, মমতাদি সবে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। মমতাদির জীবনে প্রথম ভালোবাসা ছিলেন রঞ্জিত ঘোষ, আমরা বলতাম রণদা, আমরা বলতাম রণদা দিদি মন্ত্রী হয়েছেন জেনে চুনোট করা ধুতি গিলে করা পাঞ্জাবি করে এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসছে। দিদি প্লেট রাইস। আমি লতা অভিষেকের যে মা, আমরা দুজনেই গিয়ে দিদিকে বললাম দিদি রণদা এসছে। দিদি চিৎকার করে বললো তুই শয়তানের বাচ্চাটাকে কেমন আসতে? রণদা দুটো চোখ জ্বলে পড়ে গেল। ফ্লাইট কথাটা আমরা সবাই জানি, প্লেনকে ফ্লাইট বলতে। আমাদের সেদিন বিকেলবেলা ফ্লাইটে আমরা দিল্লি যাওয়ার কথা, রণদা আমাকে বললেন সোনালি তুই আর মমতা কি আজকে বিকেলের ট্রেনে দিল্লি যাবি? আমি তখন বললাম হ্যাঁ রণদা, তোরা ভালো থাকিস, নিশ্চিত এনেছেন আমি দিদির জন্য। রণদার চোখে জল চলে আসলে এসে বললো আমাকে মানে মাসিমাকে আমাকে বললো যে সোনালি আমার মা আর বাবা দুজনে কেউ মমতার সঙ্গে শয়তানি করে, তাহলে উনি শয়তানের বাচ্চা হইল। কারণ দিদি এরকম ছিলেন, নিজের ভালোবাসাকে যিনি মানতেই প্রত্যাখ্যান করেন তিনি কখনো সুখী হতে পারেন না বা সুখী হন না।
একদম শেষ প্রশ্ন করবো, এই যে নতুন সরকার শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী, তিনি যা যা প্রকল্প ইতিমধ্যেই ঘোষণা করেছেন, কি বলবেন? দেখুন, শুভেন্দু জননেতা। শুভেন্দু কিন্তু জননেতা নেতা হওয়ার জন্যই জন্মেছে। এবং এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুথেও হেরেছেন। হ্যাঁ, নিজের বুঝে শুভেন্দু অধিকারী দুটো জায়গা থেকে হারালো, মানে জিতলো, এবং আগের বারে নন্দীগ্রাম, এবারে নিজের বুথ ভবানী। থেকেই হারা। শুভেন্দু অধিকারী জননেতা হওয়ার জন্যই জন্মেছেন। আমার বাড়িতে গতকাল একজন এমএচআর বলো বা হাত দেখার লোক বলো, তিনি এসেছিলেন। তিনি বললেন, সবাই ছিলেন তখন, কেয়া ঘোষ, তারপরে ওই কৌস্তব বাগচি। তিনি বললেন শুভেন্দু কিন্তু পুনর্বসু নক্ষত্রের জন্ম। পুনর্বসু নক্ষত্রে কার জন্ম হয়েছে? পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে স্বয়ং শ্রীরামচন্দ্র। সরি, শ্রীরামচন্দ্র তো অযোধ্যা রাজা। শুভেন্দু তখন পশ্চিমবঙ্গের রাজা। আমি শুভেন্দুকে গতকাল বলেছি, শুভেন্দু ফর্চুনেট লোক, আনফর্চুনেট, শুভেন্দু আসতে পারে। আমি দেখতে চাই শুভেন্দু নেতৃত্বে আমার কলকারখানার গেটে চিমনিতে ধোয়া উঠছে, লক্ষ লক্ষ মানুষ বাইক বা স্কুটার বা তার নিজের গাড়ি নিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছে। সোনার বাংলা আবার হবে। আমি তো মহামতি গোখলেকে দেখার সৌভাগ্য হয়নি। মহামতি গোখলে একবার বলেছিলেন না, অনেকবার বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুডে। সেটা আবার ফিরে আসে। আবার ফিরে আসে। অসংখ্য ধন্যবাদ সোনালিদি, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার। ওটাকে